আচ্ছা, একটা প্রশ্ন দিয়ে আজকের আলোচনাটা শুরু করা যাক। কি মনে হয়, যদি জীবনের মানেটাই কোনো গন্তব্যে পৌঁছানো না হয়, যদি জীবনের অর্থটা হয় এমন কিছুর জন্য একটা তীব্র কষ্টকর অপেক্ষা যা হয়তো কোনোদিনই আসবে না, এই প্রশ্নটা কিন্তু আমাদের সবার মনেই কোথাও না কোথাও উকি দেয়, তাই না? আর স্যামুয়েল বেকেট ঠিক এই আটকে থাকার অনুভূতিটাকেই মঞ্চে তুলে এনেছেন তার বিখ্যাত নাটক ওয়েটিং ফর গোডোতে, যেখানে অপেক্ষা করাটাই যেন একমাত্র কাজ। তো চলুন আজ আমরা এই অদ্ভুত সুন্দর নাটকটার গভীরে ডুব দিই। তো এই নাটকের সবচেয়ে অদ্ভুত ব্যাপার কি জানেন? এর গঠনটা। মানে এখানে চিরাচরিত কোনো গল্পের শুরু, মধ্যভাগ বা শেষ নেই। বেকেট আমাদের একটা চক্রের মধ্যে ফেলে দেন, যেখানে সব কিছু শুধু ঘুরপাক খেতে থাকে। আর নাটকের একদম শুরুতেই প্রথম সংলাপেই এই ব্যাপারটা স্পষ্ট হয়ে যায়। এস্ট্রাগনের সেই বিখ্যাত উক্তি, কিছুই করার নেই। ভাবুন একবার, এই একটা লাইন দিয়েই পুরো নাটকের সুরটা ঠিক করে দেওয়া হয়েছে। আমরা শুরুতেই বুঝে যাই যে এটা এমন এক জগৎ যেখানে সবাই অসহায়, হতাশায় ডুবে আছে। এই যে দেখুন, নাটকটা কিভাবে একটা নিখুঁত বৃত্তের মতো। প্রথম অঙ্ক আর দ্বিতীয় অঙ্ক প্রায় একই রকম, একই জায়গা, একই অপেক্ষা, কিন্তু কিছু ছোট ছোট পরিবর্তন আছে যা ভীষণ অস্বস্তিকর। যেমন ধরুন, পোজো অন্ধ হয়ে যায়, লাকি কথা বলার ক্ষমতা হারিয়ে ফেলে, আর ওই যে খালি গাছটা, ওটাতে কয়েকটা পাতা গজায়। মানে সময় তো এগোচ্ছে, কিন্তু আসলে কোনো কিছুই এগোচ্ছে না। ব্যাপারটা অনেকটা ট্রেডমিলে দৌড়ানোর মতো। আপনি দৌড়াচ্ছেন তো দৌড়াচ্ছেনই, কিন্তু এক জায়গাতেই দাঁড়িয়ে আছেন। অ্যাস্ট্রাবনের এই কথাটা কিন্তু শুধু বিরক্তি থেকে বলা নয়, এর পেছনে আছে এক গভীর আতঙ্ক, স্থির হয়ে থাকার আতঙ্ক। বেকেট আসলে এটাই চান, তিনি আমাদের শূন্যতার মুখোমুখি দাঁড় করিয়ে দেন। নাটকে যে কিছুই ঘটছে না, এটা কোনো ভুল নয়, এটাই নাটকের মূল পয়েন্ট। এই কিছু না ঘটাটাই চরিত্রগুলোর কাছে একরকম মানসিক অত্যাচার হয়ে দাঁড়ায়। তাহলে এই শূন্য জগতে কারা আছে? আসুন চরিত্রগুলোর সাথে পরিচিত হওয়া যাক। প্রথমেই ভ্লাদিমির আর অ্যাস্ট্রাগান, মানে দিদি আর গোগো। ওরা দুজন যেন একই মুদ্রার দুই পিঠ। ভ্লাদিমির সবসময় তার টুপি নিয়ে ব্যস্ত, মানে সে তার চিন্তার জগতে বাস করে। আর অন্যদিকে অ্যাস্ট্রাগান, তার পায়ে বুটের ব্যথা, সে তার শারীরিক কষ্ট নিয়ে জর্জরিত। একজন অতীত মনে রাখে তো অন্যজন সবকিছু ভুলে যায়। ওরা একে অপরকে ছাড়া থাকতে পারে না, আবার একসাথে থাকাও যেন এক যন্ত্রণা। কিন্তু এই জনশূন্য প্রান্তরে একা থাকার ভয়টা তাদের কাছে এই অপেক্ষার চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর। দিদি আর গোগোর এই একঘেয়ে অপেক্ষার মধ্যে হঠাৎ করে আগমন হয় আরও দুজনের, পোজো আর লাকি। ওরা একটা দড়ি দিয়ে বাঁধা, আর ওদের সম্পর্কটা ক্ষমতার এক নিষ্ঠুর খেলা। ওদের সম্পর্কটা বুঝতে হলে হেগেলের মাস্টার স্লেভ ডায়ালেকটিক তত্ত্বটা একটু মাথায় রাখা যেতে পারে। মানে খুব সহজ করে বললে, পোজো মাস্টার, কারণ লাকি স্লেভ বা দাসের মতো আচরণ করে, আর লাকির অস্তিত্বের একমাত্র কারণই হল পোজোর সেবা করা। ওরা একে অপরকে ছাড়া অসম্পূর্ণ একটা অদ্ভুত নির্ভরশীলতায় বাঁধা। প্রথম দিকে দেখবেন পোজো খুব অহংকারী, সে লাকিকে দড়ি দিয়ে বেঁধে রেখেছে, পুরোপুরি নিয়ন্ত্রণে রেখেছে। কিন্তু লাকিরও একটা শক্তি আছে, তার চিন্তা করার ক্ষমতা, যা আমরা তার সে বিখ্যাত এলোমেলো বক্তৃতায় দেখতে পাই। কিন্তু দ্বিতীয় অঙ্কে গিয়ে খেলাটা পুরো ঘুরে যায়, পোজো অন্ধ হয়ে যায়, আর যে লাকি কথা বলতে পারত সে হয়ে যায় মুখ। তখন ওই দড়িটাই হয়ে যায় পোজোর বেঁচে থাকার অবলম্বন, আর লাকি হয়ে যায় তার পথ প্রদর্শক। ক্ষমতার এই পরিবর্তনটা দেখিয়ে দেয় যে ওদের সম্পর্কটা আসলে কতটা ভঙ্গুর। আর সব শেষে আছে একটি ছোট ছেলে। সে হলো গোডোর মেসেঞ্জার বা বার্তাবাহক। সে আসে শুধু একটাই খবর নিয়ে, আর খবরটা হলো গোডো আজ আসবে না, কিন্তু কাল ঠিকই আসবে। এই যে একটা কাল আসবের ক্ষীণ আশা, এটাই দিদি আর গোগোকে ওই জায়গায় আটকে রাখে। ওরা চলেও যেতে পারে না, আবার আশাও ছাড়তে পারে না। আচ্ছা, এই নাটকের গভীরে যে দর্শন বা ফিলসফি কাজ করছে, এবার সেদিকে একটু নজর দেয়া যাক। ওয়েটিং ফর গোডো কে বলা হয় থিয়েটার অফ দি অ্যাবসার্ডের সবচেয়ে বড় উদাহরণ। এই অ্যাবসার্ড বা উদ্ভট ব্যাপারটা কি? আসলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মানুষের মনে হয়েছিল যে এই পৃথিবীতে কোনো কিছুর কোনো মানে নেই, সবটাই অর্থহীন। বেকেটের নাটকের এই যে উদ্দেশ্যহীন অপেক্ষা, খাপছাড়া কথাবার্তা, এসব আসলে ওই যুদ্ধ পরবর্তী অর্থহীন পৃথিবীরই একটা প্রতিচ্ছবি।
নাটকটার প্রতীকগুলো কিন্তু দারুণ ইন্টারেস্টিং আর একই সাথে রহস্যময়। যেমন ধরুন ওই গাছটা, মঞ্চের একমাত্র জিনিস, প্রথমে খালি, পরে পাতা গজায়। এটা কি নতুন জীবনের আশা, নাকি শুধু সময়ের বয়ে চলার একটা চিহ্ন? আর সবথেকে বড় প্রতীক হলো গোডো নিজে, যে কিনা নাটকে আসেই না। এই গোডোটা কে? ঈশ্বর, মুক্তি, নাকি আমাদের সবার জীবনের সেই একটা কিছু যার জন্য আমরা অপেক্ষা করে থাকি? মজার ব্যাপার হলো ব্যাকেট নিজে বলেছিলেন তিনি জানেন না গোডোকে। উত্তরটা তিনি আমাদের ওপরেই ছেড়ে দিয়েছেন। পোজোরের একটা অসাধারণ সংলাপ আছে যা এই নাটকের সময়ের ধারণাকে খুব ভালোভাবে তুলে ধরে। সে বলে, একদিন আমাদের জন্ম হয়েছিল, একদিন আমরা মারা যাব, একই দিনে একই সেকেন্ডে। ভাবুন একবার, এখানে সময়টা যেন একদম চেপে ছোট হয়ে গেছে। জন্ম আর মৃত্যুর মাঝখানে যে জীবন, সেটা যেন এক মুহূর্তের ব্যাপার। আর এই ভাবনাটা জীবনের অর্থহীনতার অনুভূতিকে আরও বাড়িয়ে তোলে। তো এত কিছু আলোচনার পর প্রশ্ন আসতেই পারে যে এত বছর আগে লেখা এই নাটকের সাথে আজকের জীবনের সম্পর্কটা কোথায়? সম্পর্কটা খুব গভীর। ওয়েটিং ফর গোডো আসলে একটা আয়নার মতো। এটা আমাদের নিজেদের জীবনের দিকেই তাক করায়। আমাদের সবার জীবনেই তো কোনো না কোনো গোডো আছে, তাই না? এমন কিছু যার জন্য আমরা অপেক্ষা করছি আর ভাবছি যে ওটা পেলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। বেকেট আমাদের জন্য একটা বড় প্রশ্ন রেখে গেছেন। জীবনের অর্থ কি? এমন কিছু যার জন্য অপেক্ষা করতে হয়, নাকি এমন কিছু যা আমাদের নিজেদেরই তৈরি করে নিতে হয়? শেষ পর্যন্ত নাটকটা আমাদের একটা চ্যালেঞ্জের মুখে ফেলে দেয়। আমরা কি ভ্লাদিমির আর অ্যাস্ট্রাগানের মতো কোনো কিছুর জন্য নিষ্ক্রিয়ভাবে অপেক্ষা করে যাব, নাকি নিজেরাই নিজেদের জীবনের অর্থ তৈরি করার দায়িত্ব নেব? হয়তো এটাই ওয়েটিং ফর গোডোর সবচেয়ে বড় শিক্ষা। অপেক্ষা বন্ধ করার সিদ্ধান্ত নেয়াটাই আসল কাজ। তাই শেষ প্রশ্নটা আপনার জন্য, আপনি কিসের জন্য অপেক্ষা করছেন?